আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে মেঘনা দেখতে পাচ্ছ তোমরা, মেঘনার পাড় আজকে আসছি। আমাদের আজকের আরেকটা ব্লগ মেঘনার পাড়। সত্যি আমি বিশেষ করে নদী নিয়ে ব্লগ করি অনেক বেশি। তারপরও আজকে বিকেলবেলা একজনের আমন্ত্রণে মেঘনার পাড় চলে আসলাম। সেই মেঘনার পাড়ে এসে ভাবলাম যে আমার একটা ব্লগের দরকার। সো বন্ধুরা, আমি একটা ব্লগের জন্য প্রস্তুত। আমি মেঘনার পাড় দিয়ে আসছি, অসাধারণ সুন্দর। আমি তোমাদেরকে দেখাতে চাই আমার ডান দিকে মেঘনা নদী। এখনের মধ্যে আমরা সেই মেঘনাতে চড়বো। একটা নৌকো প্রথমে ভাড়া করতে হবে। সো বন্ধুরা, দেখতে থাকো আমার এই ব্লগটা এবং আমার সঙ্গে থাকো। আজকে তোমাদের টোটাল ব্লগটা হবে এই মেঘনা নদীকে ঘিরে। আমরা যাব মেঘনার চর, সেখানকার মানুষের সাথে মিশবো এবং তোমাদেরকে দেখাবো আজকের এই মেঘনা নদীর সব কিছু। ভাই আমাদেরকে একটা নৌকার খোঁজে একটু দূর নিয়ে যাচ্ছে, যেখানে গিয়ে আমরা নৌকা নিব এবং পরে আমরা নদীতে যাব। আমরা এখন মেঘনার পাড় যাচ্ছি, কারণ আমাদের এক ভাই আমাদেরকে একটা নৌকা ভাড়া করে দিবে। এই নৌকা নিয়ে আমরা মেঘনাতে ঘুরবো। তারপর মেঘনার উপরে একটা এলাকা আছে, যে এলাকাটাতে যাবো। বন্ধুরা থাকো, আমরা এখন নৌকাতে যাচ্ছি। এখানে অনেক সারি সারি নৌকা দাঁড়ানো আছে, যে কোনো একটা নৌকা আমরা খুঁজে নিচ্ছি। স্বপ্ন তো দেখেছি তোমাকে oh, yeah. Now you walking with your girls in front of me হেসে পিছে দেখে চলে গেলে বলো hello number দিয়া why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে oh, yeah. Now you walking with your girls in front of me হেসে পিছে দেখে একটা নৌকোতে উঠে গেলাম। এখানে সারি সারি অনেক নৌকো রাখা আছে। তোমরা যদি ঘুরতে আসতে চাও তাহলে এখানে এসে তোমরা নৌকা ভাড়া করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ মেঘনা নদী সুদূর চোখ যায় ওপারে একটা চর, ওই চর পর্যন্তই আমাদের আজকের গন্তব্য। এখানে অনেক ছোট ডিঙি, নৌকো, ছাদ ছাড়া, ছাদ খোলা সব আছে। আমরা এখন নৌকাতে উঠে গেলাম। আমরা নৌকার ছাদে বসলাম, কারণ আমরা এই প্রকৃতির সুন্দর জিনিসটাকে উপভোগ করতে আমরা নৌকাতে গেলাম, করে অবস্থান করলাম। সো বন্ধুরা, দেখতে থাকো আজকের আমার এই ব্লগ রায়পুরা নরসিংদী। আমরা এখন মেঘনা নদীতে, আমরা এপার থেকে যাচ্ছি উপরে একটা এলাকায়। সো আমরা অলরেডি নদীর মধ্যে আছি, নৌকায় স্টার্ট দিয়ে দিয়েছে। তাহলে এটা একটা ইঞ্জিনের নৌকো, তো এত বড় নৌকোতে কিন্তু ওভাবে আর যাওয়া যায় না। যে আগে একটা সিস্টেম ছিল যে কী বলছে, যে বইটা দিয়ে নদী পারাপার, সেই বিষয়টা এখন আর নেই। কারণ এখানে ইঞ্জিন চালিত এখন বর্ষাকাল, এই বর্ষাকালটাকে পার হতে গেলে একটা ইঞ্জিনের নৌকা নিতে হবে। সো আমরা সেই ইঞ্জিনের নৌকাটা নিয়েছি। আমরা এখন আস্তে আস্তে করে চলে যাচ্ছি সেই মেঘনা নদীর মাঝখানে উপরে যে এলাকাটা দেখতে পাচ্ছি, সেই এলাকায় আমরা এখন রওনা হই।
ছেড়ে দিয়েছি আমাদের সেই নৌকো, আমরা এখন নৌকার ছাদে আছি। ও অসাধারণ দৃশ্য। পিছনে আমাকে যারা আজকে সহযোগিতায় আছে, রিপন সাত্তার এবং যেই ভাইয়ের আমন্ত্রণে আমরা এখানে আসা, সেই ভাইয়ের আমন্ত্রণে আমরা, তার এলাকা হচ্ছে নদীর ওপারে, সো তার আমন্ত্রণে এখানে আমরা আসা। আমরা এখন নৌকার ছাদের উপর আছি। অসাধারণ দৃশ্য, অসাধারণ ভিউ, বাংলার সকল রূপ যেন এই মেঘনা নদীতে বসে উপভোগ করতে পারছি। সো বন্ধুরা, তোমরা দেখো যে আমার পিছনের সাইডটা সেই দূরে ছোট্ট একটা চর দ্বীপ, যেখানে মানুষের বসবাস, সেখানে মানুষ বসে আছে। আর সেই নৌকোটা একবার উঁচু নিচু সব, এত বড় বড় ঢেউ হচ্ছে যে আমাদের ভয় হচ্ছে। তারপর আমাদের জার্নিটা এক জাম্পেশ একটা ব্লক হতে চলেছে বন্ধুরা। সো দেখতে থাকো, অনেক কিছু এই নদীর পাশে অপেক্ষা করছে তোমাদের জন্য। একটি কথা শুধাই শুধু তোমারে। ওহ, প্রচণ্ড ভয় করছে বন্ধুরা। আমি ঠিক নৌকোর মাঝখানে, প্রচণ্ড ভয়। তোমরা দেখতে পাচ্ছ শুধু পানি আর পানি। অনেক দূরে দেখা যাচ্ছে সেই ছোট্ট গ্রাম, নদীর পাড়ের যে চর, সেই চরেই হয়তো বা আমরা যাচ্ছি। কিন্তু আমাদের নৌকাটাকে একবার উঁচু, একবার নিচু, একবার উঁচু, মানে কি করছে, আশ্রে ফেলছে পানির উপর। সো যে কেউ ভয় পেয়ে যেতে পারো। আমিও ভয় পাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে ভালো লাগছে। জাম্পেসলি একটা ব্লগ হচ্ছে, শুধু তোমাদেরকে দেখাবো বলে আজকের এই ভিডিওটা। আমি খুব রিস্কলি ভিডিওটা করছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ যে আমি নৌকোর খুব কাছাকাছি, অনেক সময় পানি আমার উপরে চলে আসে, আশ্রে পড়ছে পানিতে। তারপর আমি তোমাদের জন্য এই ভিডিওটা খুব রিস্কলি করলাম, কারণ আমার ক্যামেরাটা আমি নিজে ধরেছি। সো তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে সেই ছোট্ট চর, সেই চরে আমাদের লাস্ট গন্তব্যটা, সেই চরে যাব। কিন্তু খুব রিস্কফুলি, একবার পানি উপরে আসছে, একবার নিচে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে যে সেই চর, তোমাদেরকে দেখাচ্ছি যে চরটা, সেই চরে আমার রওনা, সেই চরে আমার যাওয়া। সো নৌকো চালাচ্ছে মাঝি ভাই, কিন্তু প্রচণ্ড ঢেউয়ের থাকার কারণে একবার আশ্রে পড়ছি উপরে নিচে। তারপরও খুবই ভালো লাগছে। জাম্পেশ একটা ব্লক হচ্ছে এক কথায়। মনে হয় যে এই সূর্যটা রীতিমতো এই নদীতেই ডুবে যাচ্ছে। তো তোমরা যখন আমার পিছন সাইডে দেখো, আমার মাঝি ভাই যিনি নৌকাটা হচ্ছে কি অসাধারণ না, পিছনে পানি আর পানি। সত্যিকার অর্থে রিয়েলি খুব এক্সাইটেড আজকে, বিকজ মানে আমি কী বলবো, যে এখানে বলার মতো কিছু নেই, দেখার মতো আছে। সো
এই এক্সাইটমেন্টটাকে মানে কী বলবো, অনেক দিন মনে থাকবে আজকের এই বিষয়টা। আমরা খুব নিকটে মনে হয় চলে যাচ্ছি নদীর। আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমরা যেখানে নামবো কিনা জানি না, আমরা বেড়াতে আসছি, তারপর আমি নদীর পাড়ের যে মানুষ বসবাস সেখানে আমি তোমাদেরকে একটু দেখাই। একটু যাত্রা বিরত হলো, কারণ আমরা যে নৌকা দিয়ে আসছি সেই নৌকাতে ডিজেলের একটু অভাব, তাই এখানে নেমে উনি একটু নৌকার তেল কিংবা ডিজেল কিনে তারপর আমরা যাত্রা শুরু করব। তাই আমরা নৌকা থেকে নামলাম না, আমাদের মাঝি ভাই নামলো, যিনি তেল আনতে চলে গেছে। আমরা এখানে একটু যাত্রা বিরতি করলাম। তবে সত্যিকার অর্থে অসম্ভব সুন্দর লাগছে এলাকাটা, যে এলাকায় শুধু মাছের নৌকা, যাদের প্রধান জীবিকার অন্যতম মাধ্যম হচ্ছে মাছ ধরা। এটা জেলেপাড়া, রায়পুরা। এই এলাকাটার নাম কি? হ্যাঁ, এই এলাকাটার নাম হচ্ছে চরমুদুয়া জেলেপাড়া। এই জেলেপাড়ার একটা জায়গাতে আমরা এখন আছি, যেখানে আমরা শুধু দেখতে পাচ্ছি আমার যে জেলে ভাইরা শুধু কেউ জাল কিংবা কেউ নৌকো সব ঠিক করছে। আমি তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখ। অসাধারণ সত্যিকার অর্থে। যতদূর আমি যদি এটা সারাদিন ভিডিও করি, এই সৌন্দর্য শেষ হবে না। সো আমি নিজেকেই কী বলবো, যে আমি গর্বিত যে আসলে আজকে এখানে আসতে পেরেছি। আসলে আমি বাংলাদেশের সন্তান, বাংলাদেশে আমার জন্ম। আমি গর্ব করি আমি বাংলাদেশে নাগরিক, বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে আমার নারী।
যে বাংলাদেশ এত সুন্দর, আসলে আমরা সাধারণ মানুষ টাকা খরচ করে হয়তো বা বিদেশে গিয়ে আমরা এত সুন্দর পরিবেশে দেখতে পারতাম না, কিন্তু আমার এই নদীমাতৃক বাংলাদেশে যখন আমি এইভাবে ঘুরতে আসি তখন আমার কাছে খুব প্রাউড মনে হয়, আমার কাছে খুব মানে কি বলবো যে আমি খুব এক্সাইটেড হই যে আমার দেশ এত সুন্দর, যে সুজলা সুফলা শস্য শ্যামলা যেমন আমার বাংলাদেশ, তেমনি নদীমাতৃক আমার এই বাংলাদেশ যতদূর চোখ যায় যেন বিস্তীর্ণ সৌন্দর্যের এক লীলাবলী উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাদেরকে করে রেখেছে এই বাংলাদেশের। সো আমি মেঘনা নদীর মধ্যে যখন নৌকার মধ্যে আসি তখন অনেকটা যে ভাষা হারিয়ে ফেলেছি যে আসলে মানে কত সুন্দর হতে পারে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। রিপন, মেঘনাতে ঘুরতে এসে কেমন লাগছে? অসাধারণ, মানে কিরকম? অনেক অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছে। এত টাকা খরচ করে কক্সবাজার চেয়ে কি একটু কম আছে এটা? হ্যাঁ, তারপরে যে নেত্রকোনা মদন এইসব এলাকা থেকে অনেক ভালো। আমাদের নরসিংদী, রায়পুরা, মেঘনা নদী, নীলক্ষা নদী, নীলক্ষা ইউনিয়নের মানুষের যে জীবনযাত্রা তার ধারাবাহিকতায় পাখি ধীরে ধীরে যাচ্ছে, মানুষ তার ঘরে ফিরে যাচ্ছে। সেই পরন্ত বিকেলে যখন সূর্য অস্তনমিত আমি দেখাতে চাই, সে এক কী বলবো, এক অসাধারণ সৃষ্টি। সূর্যটা অস্তনমিত ঠিক এমন একটা সময় আমি মেঘনা নদীর মাঝখানে নৌকোতে। তো এই দৃশ্য, এই সৌন্দর্য আসলে অর্থ ব্যয় করে বিদেশে গিয়ে উপভোগ করার নয়। সো আমি বলবো যারা বাংলাদেশে আছো, তোমরা অনেক টাকা খরচ না করে তোমরা এইভাবে নদীতে ঘুরতে পারো। অসাধারণ সুন্দর, যে আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। রিয়েলি খুব এক্সাইটেড, বিকজ আমার দেশ, আমার অহংকার, আমার বাংলাদেশ। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনা নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে। পরন্ত বিকেলে আমরা এই একটা চরে লোকদের বসবাস, সেখানে আমরা একটু নামলাম মেঘনার পাড়। আমরা এখানে মেঘনার পাড় একটু দেখবো, যে আমরা ওখানে নৌকা জার্নি করার পর আমরা এই পাশটা থেকে নামার পর আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই এলাকাটা কেমন এবং এই এলাকার মানুষ কিভাবে চলে, একটু দেখার জন্য নেমেছি এবং এখানে একটু চা নাস্তা খাওয়ার জন্য নেমেছি। সো থাকো আমাদের সঙ্গে, দেখো আমি নদীর পাড় দিয়ে হাঁটছি। ঠিক আমরা মেঘনা নদী ঘোরাফেরার পর আমরা এই চরের মধ্যে একটা চায়ের দোকানে বসলাম সব ভাইদেরকে নিয়ে। এই চায়ের দোকানে আমরা বসলাম, এখানে বসে কিছুটা চা পানি খেয়ে পরে আবার আমরা নদীপথে আমাদের গন্তব্যে পৌঁছাবো। এই এলাকার সহসল মানুষদেরকে নিয়ে একটু বসলাম অত্র এলাকায়। এই এলাকাটার নাম কি? বীরচর মধুয়া, এই এলাকাটার নাম চর। এই চরের মধ্যে আমরা একটু যাত্রা বিরতি, এখানে বসে ভাই আমাদের একটু চা নাস্তা খাওয়াবে, তাই আমরা এখানে একটু বসলাম। এক অসাধারণ মুহূর্ত, পরন্ত বিকেল শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য অস্তনমিত, আমি ঠিক সেই মেঘনার একটা চরে, যে চরে অনেক মানুষের বসবাস, এই চরের মানুষের জীবনযাত্রা দেখলাম, এই চরের মানুষের চলাচল, মানুষের ব্যবহার, মানুষের আপ্যায়ন, মানুষের আত্মীয়তা দেখলাম। মানে আসলেই সত্যিকার অর্থে অসাধারণ একটা মুহূর্ত কাটাচ্ছি আমরা। এই বিশেষ করে
এই চরটা চারদিকে চর বেষ্টনীটাকে ব্লকের মাধ্যমে যাতে নদী ভাঙন থেকে বাঁচানো যায় এর জন্য এই ব্লকগুলি তৈরি করে রেখেছে। সন্ধ্যায় পরিশ্রান্ত কাজে শেষে মানুষগুলো এইভাবেই তারা এই মেঘনা নদীর মধ্যে গোসল করছে। অসাধারণ বিকেলে পরন্ত বিকেলে সূর্য অস্তনমিত শুধু অন্ধকার দিয়ে আসছে। আমার ব্লগটা হয়তো বা আর কিছুক্ষণ পরে শ্যুট করতে পারবো না, কারণ অন্ধকার হইলে হয়তো বা আমরা সেই শ্যুটটা সুন্দর হবে না। সত্যি ভালো লাগলো আজকের এই চরে এসে, চরের মানুষের সাথে বেড়ে। আমি চরে অনেক পুরাতন চর, শত বৎসরের সেই পুরাতন ঐতিহ্যবাহী চর এটা। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলছি, এই চরে বসবাস। আপনার বয়স কত হবে? 37। আপনার এখানেই জন্ম, শৈশব, কৈশোর? এই চরের একজন ভাই যেখানে তার জন্ম, শৈশব, কৈশোর এই নদী বেষ্টনী এই চরের মধ্যে। আসলে চরের মানুষগুলো এরকম খুব সাবলী এবং সহজ সরলই হয়, কারণ তাদের অত চাহিদা নেই। জীবনযাত্রার জন্য যতটুকু যুদ্ধ তারা করে, প্রকৃতির সাথে যুদ্ধ করে তারা বাঁচে। এই চরটা কি কখনো ভাঙে না? এই আপনাদের এই চর? হ্যাঁ, ভাঙতে ভাঙতে যাচ্ছে। আগে কত দূর ছিলেন? আগে আপনার ওই এখান থেকে হাইটে যেতে প্রায় 10 মিনিট লাগতো নদীর সীমানায়। আমরা পরে এই ব্লক, আগে কিরকম ব্লক ছিল না? না, ব্লক ছিল না। আগে শুধু ভাঙতে ভাঙতে আস্তে আস্তে পরে বড় ভাঙন সৃষ্টি হয়েছে, পরে এখানে এসে পড়ছে। এখন আর ভাঙে না? কত বছর যাবত ভাঙে না? বছর যাবত ভাঙে না আর কি, কিছুদিন বলতে পরে আর ভাঙে না। ও, মানে আপনারা সব আতঙ্কিত থাকতেন সবসময়? হ্যাঁ, সবসময় আতঙ্কিত থাকতাম আমরা। এটা হচ্ছে একটা নদী পাড়ের বা একটা চরের বাস্তবতা, যে মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচতে হয়, আর বাকিটা উপর আল্লাহর উপর ছেড়ে দিতে হয়, যে যা করে উপর আল্লাহই করবে। এটা হচ্ছে একটা চরের মানুষের বাস্তব। আমি চরের একজন মানুষের সাথে কথা বললাম যারা খুব আতঙ্কিতর মধ্যে দিয়ে জীবন কাটায়। সবচেয়ে বড় ভালো লাগছে ওই আকাশে যখন সূর্য অস্তনবিত, এই মানে চর এবং নদীর সিনেটা অসাধারণ রূপে ধারণ করেছে। এটা প্রকৃতির সুন্দর, প্রকৃতির সেই মানে সৌন্দর্যের একটা অংশ। সো আমি যাচ্ছি, আমাদের নৌকাটার সামনে অবস্থান করছি, সেখান থেকে নৌকায় চড়ে আবার আমরা ওপারে গিয়ে আমাদের গন্তব্যে চলে যাব। এখানকার যে মানে এনভায়রনমেন্ট, সেই সিচুয়েশনে এখানকার এক কথাতে যে বলবো খুব আত্মীয়তা এবং আপ্যায়ন। যখন এখানকার মানুষগুলোর সাথে কথা হয়েছে, সবাই আমাদেরকে কিছু না কিছু খাওয়ানোর জন্য চেষ্টা করেছে। সত্যি এই চরের মানুষগুলোর যদি অত বিলাসিতা, ওদের আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু তাদের আন্তরিকতা, তাদের মন মানসিকতা অত্যাধিক ভালো। নৌকা চলে আসছে, আমরা এখন নৌকাতে উঠে যাই। এদিক দিয়ে নামতে পারবো তো? আরে আন্দা নাম যেত না, এটা জুতা ক্রস করলে ব্যথা হইল। না না, এই আমাদের নৌকা অবস্থান করছে এখানে। পরন্ত বিকেলের এত সুন্দর একটা ভিউ এই চরে এসে সত্যি মনোমুগ্ধকর। মনে হচ্ছে যে বাংলাদেশের সকল সৌন্দর্য এই চরে অবস্থানরত। সো যারা অনেক টাকা খরচ করে বিদেশে যাও, তোমরা আসতে পারো এই চরে। এটা হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। সত্যি এখানকার মানুষগুলো যেরকম ভালো, তাদের অসাধারণ ব্যবহার। সত্যি আজকে আমি খুব মুগ্ধ হয়েছি। এখানে সারাটা দিন ছিলাম। এখন আমরা বেরিয়ে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, নদী পার হয়ে তারপর আমাদের গন্তব্যে চলে যাব। তবে আবার আসবো যদি সময় পাই এই এলাকায়। You used to stop this world from spinning. Like Superman, you were the only one to find the strength in all that I was dealing with. This life like kryptonite. And if you keep me close, every minute in this hourglass you hold. Oh, 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 and when I fall to the চর থেকে বিদায় নিলাম। এখানকার মানুষের সাথে কথা হলো, এখানকার পরিবেশ দেখলাম, আর যিনি ভাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, আমরা আমাদের গন্তব্যে ফেরার পালা। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখন কিন্তু চারদিকে অন্ধকার, কিন্তু অসাধারণ ভিউ, ক্যামেরা ভিউ করছে। নারিপন অসাধারণ না? সত্তর দাঁড়াও,
অসাধারণ একটা ভিউ। এখন কিন্তু অন্ধকার, চারদিকে অন্ধকার, কিন্তু সত্যিকার অর্থে আকাশ এবং নদী একসাথে মিশে যাওয়াতে এই সুন্দর সিনারিটা অসাধারণ। এই ধরনের ভিউ সহজে রোদ্রে বা লাইটিং আলো তো হয় না, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আমরা পরিশেষে আমাদের নৌকা ছেড়ে দিল, আমরা এবার চলে যাব আমরা যেখান থেকে আসছি। আমাদের সেই সুদূর মেঘনা নদী পার হতে হবে। সত্যি এই গ্রামটাকে ভুলবো না, সত্যি অসাধারণ ছিল, অসাধারণ ছিল, অসাধারণ ছিল এখানকার মানুষ, অসাধারণ ছিল এখানকার পরিবেশ, অসাধারণ ছিল। এক কথাতে চুটাল এখানকার মানুষের জীবনযাত্রা ভালো লেগেছে। আমি আবার আসি ফিরে দানশিরে। আমি সকলের প্রতি আহ্বান থাকবে, তোমরা যদি কোনো নদীতে বেড়াতে আসো, যেহেতু এখন শান্ত থাকে নদী, আমরা যখন ঝড়ঝাপটা ঘূর্ণিঝড় সাইক্লোনের মধ্যে আমরা নদীতে ঘুরতে পারি না, ঠিক তোমরা এই সময়টা বেছে নিতে পারো, শীতকাল কিংবা এই সময়টা তোমরা বেছে নিতে পারো ঘোরার জন্য। এক অসাধারণ মুভমেন্ট, অসাধারণ কি বলবো যে অসাধারণ সিনারি। আমরা তিনজন আজকে সেই নারায়ণগঞ্জ থেকে নরসিংদী রায়পুরাতে এসেছি, আমরা এখন যাওয়ার পালা। তো বন্ধুরা, সকলের কাছে অনুরোধ থাকবে, আজকের আমার এই কষ্ট, আমার এই প্রচেষ্টা তোমাদেরকে দেখানোর জন্য আমার এই ব্লগ। সত্যিকার অর্থে আমি বিশেষ করে নদীকে ভালোবাসি। আমার ভিডিওতে অনেক নদী আছে, যে নদী নিয়ে আমি ব্লগ করে থাকি। তো আজকে হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীতে আগে হয়তো বা ব্লগ হয়েছে, তবে এমন করে হয়নি। তো সত্যিকার অর্থে যদি এই ব্লগটা এতটুকু তোমাদেরকে ভালো লাগে, তোমাদেরকে এতটুকু বাংলাদেশের কিছু অংশ তোমাদেরকে দেখাতে পারি, তাহলে নিজেকে সার্থক মনে করবো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে এর চেয়ে সুন্দর বাংলাদেশ, আমার দেশ, আমার অহংকার, আমার বাংলাদেশের কোনো জায়গা তোমাদের সামনে তুলে ধরতে। অন্ধকার আমাদেরকে ঘিরে ধরেছে। পশ্চিম আকাশে যে আলোটুকু ছিল, সেই আলোটুকু মেঘে ঢেকে গেছে। এখন আমরা আছি সেই মেঘনা নদীর উপরে নৌকোতে। আসার পথে যতটা ঢেউ ছিল, বর্তমানে ততটা ঢেউ নেই। সো খুব ভালো লাগছে, আতঙ্কিত নই, খুব ধীরে স্বস্তিতে নৌকাটা চালাচ্ছে আমাদের মাঝি ভাই। আমরা আজকের আমার সবসঙ্গে ছিল রিপন এবং সাত্তার। কিছুক্ষণ আগে যে ভাইয়ের আমন্ত্রণে আজকে আমি এসেছিলাম এখানে, সেই ভাই আমাদেরকে নৌকোতে দিয়ে উনি বাড়ি চলে গেছে। সত্যি বন্ধুরা, আমরা এই মেঘনা নদী থেকে আজ এত সুন্দর ভিউটা, যা বারবার আমাদেরকে টানবে, যে এর জন্য হয়তো বা কবি বলেছিল যে আবার আসিব ঘুরে দানশিরি এই বাংলায়, এই নদীর পাশে, বা এরকম অনেক কিছু। আমরা আবার ফিরে আসবো, সত্যিকার অর্থে ফিরে আসার মতোই অনেক কিছু, যেখানে বারবার এই প্রকৃতি আমাকে টানবে, এই নদী আমাকে টানবে, এই পদ্মার পার, এই মেঘনার পাড়ের মানুষগুলো আমাকে টানবে। তাদের আত্মীয়তা, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা সত্যি আমাকে হয়তোবা এখানে আবার ফিরিয়ে আনবে। আমি আবার আসিব ফিরে।